নমস্কার বন্ধুরা। আরজি কর রহস্য মিটবে কিনা এই যে এখন একটা নতুন প্রশ্ন এসেছে। কারণ সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্টে, সেটা দেখে সুপ্রিম কোর্ট বিচলিত বলে বলেছে। তারপরে আস্তে আস্তে দেখতে পেল অনেক কিছু হলো। সুপ্রিম কোর্টে এত কিছু বলার পর সিপি কে সরিয়ে দেওয়া না বলে ট্রান্সফার করে দেওয়া হলো তার পছন্দ মতো পদে। তার উপর যারা স্বাস্থ্য দুই অধিকর্তাকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু তারপরে যেটা হলো, এখনো কিন্তু জুনিয়র চিকিৎসকদের আন্দোলন থামেনি, তারা কিন্তু এখনো আন্দোলন করে যাচ্ছে। এবার আর আজকে আমরা দেখলাম যে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের শিথির নার্সিং হোম এবং তার বাড়িতে ইডি, এর আগে সিবিআই রেড হয়েছে, আজকে ইডি রেড হওয়ার পর সুদীপ্ত রায়কে ইডি দপ্তরে ডাকা হলো। এরপরে আরজিকর রহস্য কোন দিকে বাঁক নিচ্ছে সেই ব্যাপারে জানার জন্য আজ আমাদের কাছে সাথে আবার রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জি জয়েন করেছে। সুদীপ্তা দি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের চ্যানেলে এসেছেন। আপনার কি মনে হয় এই যে ঘটনা ঘটছে এটা কোন দিকে যাচ্ছে? তৃণমূলের কি এটা শেষের শুরু আপনি বলতে পারেন? মানে ইতিহাসের দিকে যদি তাকাই, আজ থেকে 2006-07 সাল রিজওয়ানুর রহমানের মামলার কথা যদি আমার অন্তত মনে পড়ছে, রিজওয়ানুর মামলায় থেকে আর কি শুরু হয়েছিল বামফ্রন্টের ডাউনফল। তো বর্তমানে আমাদের রাজ্যে কোন এক অজ্ঞাত কারণে সমস্ত দুর্নীতি, সমস্ত কুকীর্তির সঙ্গে তৃণমূলের নাম থাকা সত্ত্বেও আশ্চর্যজনক ভাবে ভোট লুট করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় কায়েম হয়ে আছে। এবার আসি মামলার পুরো বিষয়টাতে এবং মামলার কিভাবে নিষ্পত্তি। দেখুন, প্রথমেই মাথায় রাখতে হবে সুপ্রিম কোর্ট যে তত্ত্বাবধান করছে যে তদন্তটা যেন ভুল পথে চালিত না হয় এবং তারা সুমতো অর্থাৎ স্বতঃপ্রণোদিত হয়ে করছে। যে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা অতীতে হয়েছিল বামফ্রন্টের আমলে সিঙ্গুর নন্দীগ্রামের গুলি চালনার ক্ষেত্রে, মূলত নন্দীগ্রাম গুলি চালনার ক্ষেত্রে এইরকম একটি মামলা ঘটেছিল। আবার এখন সুপ্রিম কোর্টকে এই মামলাটা এই তদন্তটার দিকে চোখ রাখতে হচ্ছে। মাথায় রাখতে হবে সুপ্রিম কোর্ট কিন্তু এখনই বিচার দেওয়ার জায়গায় নেই। তাহলে বিচারটা কোথা থেকে আসবে? সিবিআই যখন তথ্য প্রমাণ সহযোগে সমস্ত তদন্তটা শেষ করে সুপ্রিম কোর্টের কাছে সমস্ত বিষয়টা তুলে ধরবে, তারপরে আমরা সঠিক বিচারের দিকে যেতে পারবো। এবং কলকাতা হাইকোর্টেও মাননীয় রাজস্বী ভরদ্বাজের বেঞ্চেও এই একই মামলা চলছে। সেখানেও যতদূর সম্ভব পেপারস জমা করা হয়েছে। এবার এই পেপারসে বা এই মামলা, যে কোনো মামলায় তো মানে হাওয়ায় তৈরি করা যায় না, প্রমাণ, ট্যাঞ্জিবল কিছু প্রমাণ জমা করতে হবে। এবার বেশিরভাগ প্রমাণই আমরা জানি যে নষ্ট করে দেওয়া হয়েছে। এই রাজ্যে সরকারের তরফ থেকে উদ্যোগ নিয়ে প্রমাণ নষ্ট করা, যে কারণে এই প্রমাণ নষ্ট করার একজন প্রধান পুরোধা হিসেবে টালা থানার ওসি কে আমরা জানি কাস্টাডিতে নিয়েছে সিবিআই। এবার আমরা বাংলার মানুষ, আমরা আশা রাখতেই পারি উনি হচ্ছেন অক্টোপাসের একটা সুর মাত্র, বাকি সুরগুলিকেও ধরতে হবে। এবং মাথা টালা যদি সুর হয়, আমরা মনে করছি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা টালিবাসী হচ্ছেন আসল মাথা। তো টালা যখন কবজা আয়া, টালিরও এবার 3
days are numbered, এটা আমরা আশা রাখছি। এবার আপনার প্রশ্ন ছিল যে এই আন্দোলনে ডাক্তাররা তাহলে কোথায় গিয়ে দাঁড়ালো? ওদের 5 দফা দাবির মধ্যে আরেকটা একটা দাবি ছিল থ্রেট কালচারটা বন্ধ হওয়া। সেই বিষয়ে কোনো সদুত্তর সরকারের থেকে এসেছে বলে আমরা জানি না। ওরা বলেছিলেন সিপি কে অপসারণ করতে হবে, সিপির পদোন্নতি দেখতে পেলাম। ওরা বলেছিলেন আরো 4 জন অফিসারের রদবদল হলো, কিন্তু রদবদলের হয়ে প্রত্যেকেই তাদের পছন্দ মতো পোস্টিং পেলেন। তো এইটা যদি রাজ্য সরকারের তরফের স্টেপ হয়, তাহলে কি ওরা বিশ্বাস করছেন যে রাজ্য সরকার বিচার দিতে বা ওদের ইচ্ছানুযায়ী সবকিছুকে কন্ট্রোল করতে, তাদের মতানুযায়ী, তাদের ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতে, উত্তরবঙ্গ লবিকে কন্ট্রোল করতে খুব ইচ্ছুক? সেই ইচ্ছের কোনো বহিঃপ্রকাশ যেহেতু দেখা যাচ্ছে না, তাই আমার মনে হয় ডাক্তারদের এই আন্দোলনকে আরো টেনে নিয়ে যাওয়া উচিত। ক্ষতি হবে, ক্ষতি তো হবে, গরিব মানুষের ক্ষতি হবে, খুব অসুবিধে হবে, কিন্তু দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আমাদের বোধহয় এই ক্ষতিটা মেনে না নিয়ে এইটা যদি আজকে যদি বিষয়টাকে শুধুমাত্র ধর্ষণ বলে দাগিয়ে দেন, তাহলে খুব সরলমতি বিষয় হবে। তিনি মহিলা, তাই তিনি ধর্ষিতাও। ধর্ষণই এই ঘটনার মূল ভিত্তি নয়। মূল ভিত্তি হচ্ছে মেডিকেল মাফিয়াদের বিরুদ্ধে যে তিনি স্বর তুলেছিলেন, সেটাকে, সেই স্বরকে দাবিয়ে দিয়ে বাকিদেরকে একটা মেসেজ দেওয়া যে আমাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করো না, তার ফল এই ডাক্তারের মতোই হবে। তো ওনার নাম সম্ভবত মৌমিতা বা অমনি কিছু, তো এর মতোই হবে। এইটা হচ্ছে এই বিষয়ের মেসেজ ডাক্তারদের। তাই আমি এক্ষেত্রে একটা বলে রাখছি, এটা কিন্তু সুদীপ্তাদির নাম নিলেন, এতে চ্যানেলের কোনো নেই, সুদীপ্তাদি নিজের দায়িত্বে নাম নিয়েছেন ভিকটিমের। হ্যাঁ, বিশাখা গাইডলাইন ওয়াইজ নাম নেওয়া অনুচিত, অন্যায্য কাজ। কিন্তু আমি মনে করতে পারছি সুজেট মামলার সময় সুজেট বলেছিল, এটা সুজেটের দাবি ছিল, অবশ্যই সুজেটের দাবি ছিল যে আমি কোনো অন্যায় করিনি যে আমাকে মুখ ঢেকে বসতে হবে, আমি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নই। আর রেপ, যেটা রাজ্য সরকার বলতেছে উইলফুল রেপ বলে কোনো সোনার পাথর বাটির মতো শোনা তৈরি করা একটি শব্দ, এটা হয় না। ডাক্তার দিদির কোনো অন্যায় নেই, ডাক্তার দিদির কোনো অপরাধ নেই। আমি বিশাখা গাইডলাইন মেনে যদি অন্যায় হয়ে থাকে, তাহলে সেই দায়ী আমার। আবার এটাও ঠিক মহিলা হিসেবে এটা বলতে পারি যে তিনি তিলোত্তমা, তিনি অভয়া, আবার তিনি স্বনামেও পরিচিতা। আমরা হেতাল পালিকের কিন্তু নাম নিয়ে থাকি। আমরা নির্ভয়াও যেমন বলে থাকি, আমরা জ্যোতির মা বলেছেন যে ওকে জ্যোতি বলে ডাকলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা হেতাল পালিকের ক্ষেত্রে হেতাল পালিকের নামও নিয়ে থাকি। আমরা নেহার বানুর ক্ষেত্রেও নেহার বানুর নাম নিয়ে থাকি। আমরা তাপসী মালিকের ক্ষেত্রেও তাপসী মালিকের নাম নিয়ে থাকি। তাই আমি বিশাখা গাইডলাইন ওয়াইজ যদি যে ভুলটা করি, তার দায় এবং দায়িত্ব আমার। আবার একজন মহিলা হিসেবে এটাও বলতে পারি, তিনি অপরাধী নন না, তার যে এমন অপরাধী তিনি নন তার নাম নেওয়া যাবে না। কিন্তু আমার যে কোশ্চেনে আরেকটা পার্ট ছিল, এটা কি তৃণমূলের শেষে শুরু মনে করছেন আপনি? সেটা তো দেখুন, মানে বোধহয় জ্যোতিষীর মতো হয়ে যাবে বলা। তবে বাংলার মানুষ কি ভাবছেন, কি বুঝছেন আমি জানি না। আজকে রাত দখল করতে বহু মানুষ বেরিয়েছেন, এটাও যেমন ঠিক, তবু এটাও কিন্তু মাথায় রাখতে হবে পুরো আন্দোলনটাই কিন্তু হচ্ছে শহর ভিত্তিক। গ্রামে এর কতটা ইম্প্যাক্ট পড়েছে, গ্রামের মানুষ কতটা এটাকে ইয়ে করেছে, একটু
ভাবতে হবে। এটা কিন্তু ভাবনার বিষয়, ভাবার বিষয়। তো আপনি কি মনে করছেন এই যে বিনীত গোয়েলকে অন্য পোস্টে ট্রান্সফার করা হলো, এইভাবে কি আপনি মনে করছেন যে যে জুনিয়র ডাক্তারদের যে বৈঠক হলো তাতে জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রী বোকা বানালেন? মুখ্যমন্ত্রী তো সবসময় মানুষকে বোকা বানিয়ে চলেন। জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে একটা কথাই বলে, ওরা প্রথমে বললে যে লাইভ স্ট্রিমিং না হলে করবো না, তারপরে নিজেরাই ওই মিনিউটস লেখাতে রাজি হলে, পরবর্তীতে ওদের যেটার জন্য ওরা এত আনন্দ করলো সেই দাবি দাওয়াগুলো কিন্তু কিছুই মানা হয়নি। মানে প্রত্যেকেরই কিন্তু প্রাইস পোস্টিং হয়েছে, ডাক্তাররা কিন্তু পথেই পড়ে আছেন। তাদের মেডিকেল মাফিয়াদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত রাজ্য সরকারের ক্ষেত্রে কোনো পজিটিভ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন কোনো দেখা যাচ্ছে না। উল্টে একটা জিনিস ডাক্তারদের গায়ে লাগছে, এসব এসেই যাচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যখন দেখতে পাচ্ছি যে দীপশিতা ধর থেকে শুরু করে স্বস্তিকা গিয়ে আজাদি বলছেন, তারপরে আবার বাদশাহ মৈত্র যাচ্ছেন, যাচ্ছেন সুদীপ্তা চক্রবর্তী, আমরা সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান আছে। অন দ্য কন্ট্রারি, সেই একই ধর্ণা মঞ্চে যখন রুদ্রনীল ঘোষ বা অগ্নিমিত্রা পল, যিনি কিনা এই ঘটনাটার একজন অন্যতম মুখ, যিনি যদি সেই রাতে মা বাবার পাশে না থাকতেন, ডাক্তার দিদির মা বাবার পাশে না থাকতেন, তাহলে কিন্তু রাজ্য সরকার যে এই যে কি কীর্তি আমরা জানতেও পারতাম না। এখানে অগ্নিমিত্র পলকে ওরা গো ব্যাক বললেন। যখন প্রাক্তন জাস্টিস এবং আমাদের এমপি, রাজ্যের এমপি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন গেলেন, তার ক্ষেত্রেও গো ব্যাক বলা হলো, তখনই যেন মনে হয় পুরো আন্দোলনটার গায়ে একটা স্ট্যাম্প লেগে যাচ্ছে। আবার কলতান বাবুর নামও আসছে তখন। পুরো বিষয়টা দেখে কেন যে মানে কিছু কিছু ক্ষেত্রে আর কি যেন মনে হচ্ছে আবার বামেরা যেভাবে আন্দোলনটাকে কি বলে গিয়ে হাইজ্যাক করার চেষ্টা করছে, তার থেকে মনে হচ্ছে যেন 26 যদি আমার না হয় 26 তবে দিদির হোক। লাল জামা গায়ে আছে, লাল ঝান্ডা হাতে আছে, আমরা আদতে দিদির এমনি দিকেই কিন্তু আন্দোলনটা যাচ্ছে। এই আন্দোলন যেন মাঠে মারা না যায়, কেউ যেন তার রাজনৈতিক জমি খোঁজার আন্দোলন করতে না পারে। দেখুন, রাজনীতিতে একটা কোনো ঘটনা ঘটে, রাজনৈতিক দল তার মতো আন্দোলন করবেই, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে কেউ যেন এই আন্দোলনকে ঘেঁটে না দেয়, এটাই আমাদের প্রতি মুহূর্তে ভয়। কারণ মানুষ যদি একটা দলকে হ্যাঁ, ঘাটাল মাস্টার প্ল্যানে তো আমরা নমুনা আগে দেখতেই পাচ্ছি। এখন শোনা যাচ্ছে ম্যানমেড বন্যা, অনেক কিছু শোনা যাচ্ছে। দেখুন, ওটা হচ্ছে ওমেন মেজ, ওটা তো যখন ম্যানরা চেয়ারে ছিল তখন উনি বলতেন ম্যানমেড, এখন তো ওমেন চেয়ারে আছে তাই আমরা বলবো ওমেন মেজ বন্যা। উনি ওনার রাজ্যে ঝাড়খণ্ড বা কোন একটা কমিটি থাকে এই জল ছাড়ার ক্ষেত্রে, তো এই কমিটি ওর রাজ্যের লোকও আছেন এই কমিটির মাথাতে, ওরা আলোচনা করেই যা করার করেছে, করে এখন উনি ন্যাকা সাজছে। কারণ উনি ওনার তরফের বন্যা রোধ করার জন্য যে বাঁধ দেওয়ার কাজ করা উচিত সেই বাঁধের কাজও উনি করেন না, টাকা চুরি হয়, যেটা আবার প্রমাণিত হলো। এবং যে এই টাকা চুরি হয় বলেই আর ওরা কেন্দ্রের টাকা পান না, এবং এই এই টাকা চুরি হয় বলেই বারংবার ঘাটাল মাস্টার প্ল্যানের নামে ঘাটালবাসীকে বোকা বানিয়ে বছর বছর ভোট পার করতে হয়। ঘাটাল মাস্টার প্ল্যান আসলটা বাঁধ দেওয়ার প্ল্যান নয়, ঘাটাল মাস্টার বোকা বানানোর প্ল্যান, ঘাটালবাসীকে বোকা বানানোর মাস্টার প্ল্যান। এটা ঘাটালবাসীকে বোকা বানানোর মাস্টার প্ল্যান। সুদীপ্তা দি, অনেক ধন্যবাদ, আপনি আপনাদের চ্যানেলে আসলেন, এত খোলামেলা ভাবে বললেন। এরপরে আর.জি. কর কাণ্ড কোন দিকে যাচ্ছে সেদিকে আমরা নজর রাখবো। আবার আমরা সুদীপ্তা দিকে এসে ডাকবো আমাদের চ্যানেলে। আর দর্শক দেখতে এখন থিঙ্ক ট্যাঙ্ক বাংলা। প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এন্ড কমেন্ট অন আওয়ার চ্যানেল। নমস্কার।